আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা কলিজা টুকরা ভাই বোন গুলো আমার? ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কলিজা টুকরা ভাই বোন, আশা করছি তোমরা ভালো আছো, আলহামদুলিল্লাহ। সাবিহা, একটু সবাই জয়েন করো, হ্যাঁ? ওকে, তোমাদেরকে আজকে কোন টপিকের ক্লাস নিতে চেয়েছিলাম বলো? তোমাদের আজকে কোন টপিকের ক্লাস নিতে চেয়েছিলাম বলো? মনোযোগ দাও। শুরুতে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকে আমি ওই বৃত্তগুলো করাবো যেগুলো আমি সকালে করিয়েছি। কারণ সকালের জন্য যে বৃত্তগুলো করিয়েছি ওগুলো করলেই হবে। সুতরাং এ কথা বলার কোনো সুযোগ নাই যে আমি আবার রিপিট করাচ্ছি, বরং ওখানে নিয়েছি ফ্রি, আর এখানে যেটা নিব এটা হচ্ছে পেইড ব্যাচের ক্লাস। বুঝছি? হুম, বুঝছি কিনা? যাদের রিপিট হয়ে যাবে তাদের ক্লাস স্কিপ করা উচিত। যাদের রিপিট হয়ে যাবে তাদের ক্লাস স্কিপ করা উচিত। হ্যাঁ নাসিম, সকালেটা করতে পারো না তাহলে এখনটা করো, হুবহু করবে, একদম সেম সেম কালার, সেম ডিজাইন, সেম ফ্লেভারটা করবে ইনশাআল্লাহ। চলো আমরা পড়া শুরু করে দিই। তো যদি আমরা পড়া শুরু করি তাহলে আমরা দেখব এখন যে অঙ্কটার কথা বলছে যে বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে। তারপর দেখো মাঝখানে একটা অথবা দিয়ে দিয়েছে, যে অথবা দিয়ে দিয়েছে, হ্যাঁ অথবা দিয়ে দিয়েছে। মাঝখানে একটা কি দিয়ে দিয়েছে বলো? মাঝখানে একটা অথবা দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, তো বলছে যে বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে। চলো আমরা দেখি। প্রথম তো বলছে যে বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা, এটা একটা। আরটা বলছে একই কথা হুবহু, জ্যা হলো হচ্ছে। এখন যে প্রশ্নটা আমরা দেখছি এটা 30তম বিসিএস আসছে, জাতীয় রাজস্ব বোর্ডে আসছে, হ্যাঁ বিভিন্ন পরীক্ষাতে আসছে। এখন তোমাদেরকে আমি বলি, বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা এর নাম হচ্ছে দুইটা। তো চলো তোমাদেরকে আমি একটা বৃত্ত এঁকে করাই, বৃত্ত আঁকি আগে আমরা। তাহলে আমরা এই যে বৃত্ত অঙ্কন করলাম, বৃত্ত অঙ্কন করার পরে যদি তোমাকে আমি বলি যে এটার নাম কি, তাহলে আমরা বলবো যে। আবার এই যে এটার নাম কি, এটাও বলবো যে। আবার এটার নামও হচ্ছে যে, এটাও যে, এটাও যে, এটাও যে। অর্থাৎ যেগুলা যাচ্ছে সবগুলো এক একটা কি বলতো, যে। কিন্তু এটার যে প্রশ্ন সেটাতে বলছে যে কেন্দ্র ছেদকারী, তাহলে যদি এই যে কেন্দ্রকে ছেদ করে তখন আমরা এটার নাম বলবো দুইটা। তো এটা দুইটা নাম আমরা কি বলবো? প্রথমত আমরা বলবো ব্যাস, অর্থাৎ ব্যাসকে প্রকাশ করা হয় কি দ্বারা? টু আর দ্বারা। আর দুই নম্বর আমরা বলবো বৃহত্তম জ্যা। তাহলে এটার নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যাস, একটা হচ্ছে কি বৃহত্তম জ্যা। এখন আমরা প্রশ্ন যদি অপশন দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, এই যে লেখা আছে ব্যাস, আবার লেখা আছে কি বলতো, জ্যা। এখন কনফিউশনে পড়ে গেলাম, তাহলে আনসার কোনটা হবে? তা আমি তোমাদেরকে বলছি আনসার হওয়ার ক্ষেত্রে যেটা হবে, হয় হবে কি বলতো ব্যাস টু আর, অথবা হবে বৃহত্তম জ্যা। কিন্তু আমরা দেখছি আমাদের এখানে কোনো বৃহত্তম শব্দটা নেই, সুতরাং এটা হচ্ছে ভুল। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে খ। বলো বুঝতে পারলা কিনা? হুম, বুঝতে পারলাম আমরা বলুন। আমি বলবো রে বোন। ওকে, মনোযোগ দি। তাহলে আমাদের প্রথম প্রশ্নের আনসার হয়ে গেল কি? ব্যাস। আমাদের ব্যাসকে প্রকাশ করা হয় কি দ্বারা বলো? ব্যাসকে প্রকাশ করা হয় টু আর দ্বারা। তাহলে যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটাকে আমরা বলবো বৃহত্তম জ্যা, অথবা বলবো ব্যাস। যেটাকে প্রকাশ করা হয় কি দ্বারা বলো? টু আর দ্বারা। আর ব্যাসার্ধ হচ্ছে আর, অর্থাৎ এই জায়গাটুকু আর, আবার এইটুকাও কি বলতো আর। আশা করছি বুঝতে পারছো, হ্যাঁ। চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখি। তো পরবর্তী প্রশ্নটা বলছে যে অর্ধবৃত্তস্থ কোণ কত সমকোণ। আচ্ছা, এই যে অর্ধবৃত্তস্থ কোণ বলছে যে কত সমকোণ। মনোযোগ দাও। এখন যদি আমরা এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্ত অঙ্কন করার পরে এটাকে যদি আমরা অর্ধেক করে দিই,
আচ্ছা মনোযোগ দাও, তাহলে আমরা যদি এটা আমরা লিখি তাহলে আমাদের এটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো অর্ধবৃত্তস্থ কোণ সমান 1 নম্বর আমরা কি বলতে পারবো, 90 ডিগ্রি। আবার আমরা 2 নম্বর কি বলতে পারবো বলতো, সমকোণ। আবার আমরা 3 নম্বর বলতে পারবো, 3 নম্বর কি বলতে পারবো, এক সমকোণ। তাহলে আমরা অর্ধবৃত্তস্থ কোণ সমান বলতে পারি 90 ডিগ্রি, আবার বলতে পারবো কি সমকোণ, আবার বলতে পারবো এক সমকোণ। তো যেহেতু আমাদের এখানে আছে কোনটা, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমান 4 সমকোণ, এটা হবে না। 3 সমকোণ হবে না, 2 সমকোণ হবে না। তাহলে কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এক সমকোণ। বুঝছি? হুম, বুঝতেছি কিনা? হাসি মধু সকালে ক্লাস করলা, রতন কুমার সকালে ক্লাস করলা, এখন সময় নষ্ট করার কি দরকার? কবে বড় হবা? রিপিট ক্লাস করার দরকার আছে? হ্যাঁ, সকালে ক্লাস করলা না, এখন অন্য পড়া পড়বা, একটু রিল্যাক্স করলেও তো হয়। একই পড়া 2 বার পড়া যাবে না, একই পড়া কোনোভাবেই 2 বার পড়া যাবে না, এটা আমার পরামর্শ। মনোযোগ দাও। হ্যাঁ, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। দেখো, একই পড়া 2 বার পড়া যাবে না, বরং অন্য একটু কিছু রিভিশন দাও, রেস্ট করো, রিল্যাক্স করো। তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখব। পরবর্তী প্রশ্ন বলছে যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা পরিধস্থ কোণের কত গুণ হবে। তার মানে চাচ্ছে কি বলতো, কেন্দ্রস্থ কোণ, তাহলে পরিধস্থ কোণের তুলনায় কেন্দ্রস্থ কোণ কত গুণ হবে। এখন যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে মনে করো যে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। বৃত্ত অঙ্কন করার পরে আমরা দেখছি যে দুইটা কথা বলছে, যে কেন্দ্রস্থ কোণ আর কি কোণ বলছে বলতো, কেন্দ্রস্থ কোণ বলছে আর কি কোণ বলছে, পরিধস্থ কোণ বলছে। এই যে এটা আমাদের কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে আমাদের কি, পরিধস্থ কোণ। বুঝছি? ওকে, মাশাআল্লাহ। এখন আমরা যদি একই পরিধির উপর অঙ্কন করি, দেখো, তাহলে আমরা সাপোজ এটা আর এই যে এটা দিয়ে দিলাম, একটু মনোযোগ দিবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটাকে আমরা বলবো কি, পরিধস্থ কোণ। তাহলে এটার নাম হচ্ছে কি, বৃত্তস্থ কোণ বা পরিধস্থ কোণ। তাহলে এটার নাম হচ্ছে পরিধস্থ কোণ অবলিক বৃত্তস্থ কোণ। এখন যদি আমরা এই যে সেন্টার থেকে যদি একটা কোণ তৈরি করি, তাহলে এটার নাম হবে কেন্দ্রস্থ কোণ। এটার নাম হবে কি, কেন্দ্রস্থ কোণ। এখন মজার বিষয় হচ্ছে, বোঝা পরিধস্থ কোণের তুলনায় কেন্দ্রস্থ কোণ কত গুণ হবে। তো তোমাকে আমি বলি, পরিধস্থ কোণ যদি হয় 50, তাহলে তার ডাবল এটা কত হবে, 100। তাহলে আমরা ইজিলি বলতে পারি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা হবে এই যে বৃত্তস্থ কোণের কি অর্ধেক। অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণটা কি হবে, 50-এর তুলনায় কি দ্বিগুণ। তাহলে আমরা এখানে দুইটা বলতে পারি, কেন্দ্রস্থ কোণের তুলনায় বৃত্তস্থ কোণ হচ্ছে অর্ধেক, আবার এই বৃত্তস্থ কোণের তুলনায় কেন্দ্রস্থ কোণ হচ্ছে দ্বিগুণ। এখন সব থেকে কনফিউজিং ব্যাপার আছে, দেখো এখানে অর্ধেকও আছে, আবার এখানে দ্বিগুণও আছে। বুঝছি? তাহলে তোমার কনফিউশন হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা সুন্দর করে দেখব। তাহলে আমরা বলবো এই যে এইটার তুলনায়, কোনটার তুলনায়, এইটার তুলনায়, অর্থাৎ পরিধস্থ কোণের তুলনায় কেন্দ্রস্থ কোণটা হচ্ছে কি, দ্বিগুণ। আবার যদি জিজ্ঞেস করে যে কেন্দ্রস্থ কোণের তুলনায় বৃত্তস্থ বা পরিধস্থ কোণটা অর্ধেক, তাহলে যদি কেন্দ্রস্থ চাই তাহলে হবে দ্বিগুণ, আর যদি পরিধস্থ চাই তাহলে কি হবে ভাই, অর্ধেক। খুব সাবধান, এটাও আনসার আছে, এটাও আনসার হয়ে যাবে। একটু চেঞ্জ করে দিলে আনসার হবে এটা, একটু চেঞ্জ করে দিলে আনসার হবে এটা। আমরা সাবধানে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন দেখব। তো পরবর্তী প্রশ্ন বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপের উপর, বিসি চাপের উপর বিএসি হলো পরিধস্থ কোণ। তো যেহেতু পরিধস্থ কোণ বলছে, তাহলে আমাদেরকে পরিধস্থ কোণ একটু আগে আমরা দেখে আসলাম, আমাদের পরিধস্থ কোণ নিয়ে কোনো সমস্যা হবে না। এখন বলছে কোণ বিওসি যদি 110 ডিগ্রি হয়, তাহলে কোণ বিএসি সমান হোয়াট। ওকে, ফাইন। তাহলে আমরা যেটা করব, এখন একটা বৃত্ত অঙ্কন করব। ওকে, এই যে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। এখন আমরা দেখি, যেহেতু বলছে যে বিএসি হচ্ছে পরিধস্থ কোণ, তাহলে আমরা এখানে এ রাখবো, আর এখানে নিব বি এ, আর এখানে কি নিব, সি। তাহলে আমরা এই যে আমরা পরিধস্থ কোণ অঙ্কন করলাম। তো পরিধস্থ কোণ অঙ্কন করলাম, ঠিক আছে। এবার বলছে ও কেন্দ্র বিশিষ্ট, তার মানে আমাদের যে সেন্টার হবে সেটা হবে ও। তাহলে আমরা এভাবে কেন্দ্রস্থ কোণ তৈরি করলাম। এখন বলছে যে বিওসি 110, তার মানে বিওসি যদি হয় 110, তাহলে বলছে বিএসি কত, বিএসি অর্থাৎ এই জায়গাটা চাচ্ছে। তাইলে 110-এর অর্ধেক কত বলো, 55। তাহলে আমাদের বলতে পারি যে কোণ বিএসি সমান কত হবে,
55, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, বুঝছি? এই যে 55 আনসার। তাহলে আমাদের এটার আনসার আছে কত নম্বরে? আনসার আছে ক্ষয়ে। মনোযোগ দিয়ে আমরা, হ্যাঁ আচ্ছা। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাব। পরবর্তী প্রশ্ন বলছে, দেখো বলছে কোন বৃত্তের তিনটি সমান জ্যা, মনোযোগ দাও। এই যে এখানে তিনটা না, এই তিনটার আসলে কোনো কাজ নেই, এই তিনটার কোনো কাজ নেই। যদি তিনটা বলে যা আনসার হবে, দুইটা বললে তা আনসার হবে, 10টা বললে তা আনসার হবে, 100টা বললেও একই আনসার হবে। চলো পড়ে দেখি আমরা। তো কি বলছে? বলছে কোন বৃত্তের তিনটি সমান যে একই বিন্দুতে ছেদ করলে, এই কথাটা গুরুত্বপূর্ণ। তো বলছে একই বিন্দুতে যদি ছেদ করে, তাহলে ছেদ বিন্দুর অবস্থান কোথায় হবে? অর্থাৎ চেয়েছে যে ছেদ বিন্দুর অবস্থান কোথায় হবে, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা যেভাবে শিখবো, আমরা এখন একটা বৃত্ত অঙ্কন করে নেব সুন্দর করে। যদি আমরা বৃত্ত অঙ্কন করি, তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা জানি যে কোন জ্যা যদি অন্য একটা জ্যাকে ছেদ করতে চায়, তাহলে অবশ্যই কেন্দ্র দিয়ে যেতে হবে। এখন সর্বনিম্ন দুইটা জ্যা হলেই একজন আরেকজনকে কি করতে পারে? ছেদ করতে পারে। যেহেতু বলছে তিনটা, তাহলে আমরা তিনটাও যদি দিই, তাও আমাদের অবস্থানটা কোথায় হবে? কেন্দ্রে। আবার যদি আমরা আরেকটা বাড়িয়ে দিই, তাও হবে কেন্দ্রে। আবার যদি আরেকটা বাড়িয়ে দিই, তাও হবে কেন্দ্রে। আরেকটা যদি আমরা বাড়িয়ে দিই, তাও হবে কেন্দ্রে। সুতরাং এই জায়গাতে শুধুমাত্র একটা হলে হবে না, 2 3 4 5 যাই বলুক না কেন, ছেদ বিন্দুর অবস্থানটা অবশ্যই কোথায় হবে? কেন্দ্রে। তাহলে দুইটা তিনটা এটা ইম্পর্টেন্ট বিষয় না, এই 2 3টা আমাদেরকে পরীক্ষা হলে ভোগাতে পারে, বুঝছি? ওকে, তো আশা করছি বুঝতে পারছো। চলো আমাদের পরবর্তী প্রশ্নে যাই। তো পরবর্তী প্রশ্নটা মেহেরুন্নেছা, খালিদ কেমন আছো ভাই? মনোযোগ দাও। বলছে দুটি পরস্পর ছেদি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? তোমাদেরকে দেখাই। মনে করো যে এই যে এটা একটা, মনে করো যে বৃত্ত, আর মনে করো যে এটা একটা হচ্ছে বৃত্ত, সাপোজ। ওকে, আচ্ছা, এই যে দেখো দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, তবে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা স্পর্শক আর এই যে একটা স্পর্শক। তাহলে আমাদের আনসার হবে কয়টা? দুইটা। এখন তোমাকে আমি সুন্দর করে বেসিক থেকে শিখাই। দেখো, যদি দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে, তাহলে স্পর্শক আঁকা যায় কয়টা বলো তো? চারটা। আর যদি দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শক আঁকা যায় তিনটা। আর যদি ছেদ করে, তাহলে হচ্ছে দুইটা। আর যদি দুইজনের মন একজন হয়, তাহলে স্পর্শক হচ্ছে একটা। তাহলে দেখো, যখন দূরে ছিলা তখন স্পর্শক হয়েছে চারটা, যখন অমনি তুমি হাতটা ধরে ফেললা তখন স্পর্শক হয়েছে কয়টা? তিনটা। হাত ধরা যাবে না, হাত ধরা খারাপ কাজ, হ্যাঁ, তিনটা। যখন তুমি কুলাকুলি করার চেষ্টা করলা, তখন হচ্ছে দুইটা। আর যখন বাসর পর্যন্ত যাওয়ার চেষ্টা করলা, তখন স্পর্শক একটা। তাহলে তোমাকে আমি এই জায়গাতে যা শিখালাম সেটা হচ্ছে না, আমার ওই সিঙ্গেল করে শিখতে ভালো লাগে না। হ্যাঁ, এই যে বলছে পরস্পর ছেদি বৃত্তে, তো পরস্পর ছেদি বৃত্তের জায়গায় বলতে পারে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে কয়টা? চারটা। আর পরস্পরকে স্পর্শ করলে কয়টা? তিনটা। ছেদ করলে কয়টা? দুইটা। আর বহি স্পর্শ করলে, অন্তর স্পর্শ করলে কয়টা? একটা। হ্যাঁ, তাহলে দূরে থাকো, দূরে থাকো, ক্লোজ আপ বলে না যে কাছে আসো, কাছে আসো, অত কাছে আসা যাবে না। হ্যাঁ, এই যে দূরে ছিল স্পর্শক চারটা, যেই হাত খান ধরে ফেলেছো, হ্যাঁ, স্পর্শক হয়েছে তিনটে। হ্যাঁ, এরপরে কুলাকুলি করতে গেছো, স্পর্শক হয়েছে দুইটা। এরপরে বাসর পর্যন্ত গেলে কিন্তু দুই মন এক হয়ে যাবে, তখন স্পর্শক হবে একটা। তো স্যার একটু এভাবে পড়বেন। হুম, সকালের ক্লাস সুযোগ থাকলে করবেন, ধারাবাহিক ভাবে পড়াচ্ছি। প্রাইমারি ব্যাচে চাইলেও কি আমি 60টা ক্লাস নিতে পারবো? প্রাইমারি ব্যাচে লিমিটেশন আছে না, এখানে ম্যাথ পড়াইতে হবে, ইংলিশ পড়াইতে হবে, বাংলা পড়াইতে হবে, জিকে পড়াইতে হবে। কিন্তু যখন ম্যাথ পড়াই, তখন তো আমি শুধুই ম্যাথ পড়াচ্ছি। সুতরাং সকালের ব্যাচে আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবো, ঠিক আছে? কাজল পছন্দ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আচ্ছা, চলো আমরা পরবর্তী যাই। তো বলছে একই সরল রেখায় অবস্থিত তিনটা বিন্দু দিয়ে কয়টি বৃত্ত অঙ্কন করা যাবে? থামো, প্রথম কথা হচ্ছে যে একই সরল রেখায় অবস্থিত হইতে হবে তিনটা বিন্দু দিয়ে কয়টি বৃত্ত অঙ্কন করা যাবে। আচ্ছা ফাইন, তো মনোযোগ দাও। এখন যদি আমরা আঁকি, সাপোজ মনে করি এটা আঁকলাম, তো সাপোজ মনে করো এখানে একটা বিন্দু,
এই যে এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু। পৃথিবীর কেউ এই তিনটাকে স্পর্শ করে বৃত্ত অঙ্কন করতে পারবে? করলে এভাবে করবে। তাহলে দেখো দেখো দুইটাকে স্পর্শ করলো, অথবা এভাবে করবে দুইটাকে স্পর্শ করলো, অথবা দেখো এই যে দুইটাকে স্পর্শ করলো। অর্থাৎ একই সরল রেখায় যদি তিনটা বিন্দু অবস্থান করে তবে কখনোই বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়। তাহলে কাঙ্ক্ষিত আনসার এটা। এখন যদি এটা বলে যে একই সরল রেখায় অবস্থিত তিনটা বিন্দু, অর্থাৎ একই সরল রেখায় অবস্থিত নয় যদি বলে, একই সরল রেখায় অবস্থিত নয় যদি বলে, তাহলে ওটা দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যায়। মনে করো এটা একটা বিন্দু, এই যে এটা একটা বিন্দু, আর মনে করো যে এটা একটা বিন্দু। তাহলে কথা হচ্ছে দুইটা যদি একই সরল রেখায় অবস্থান করে তবে বৃত্ত অঙ্কন করা সম্ভবপর নয়। আর একই সরল রেখায় অবস্থান না করলে একটি বৃত্ত অঙ্কন করা যাবে। তো যেহেতু আমাদের বলছে একই সরল রেখায় অবস্থিত, তাহলে একটি বৃত্ত অঙ্কন করা যাবে না। বুঝতে পারলা কিনা? তোমাদের বাসন্তী কেমন আছিস বোন? ভাইকে তো দেখতে আসলেও পারিস। হম, ওকে, মনোযোগ দি। তো একটু এরকম করে শিখবা। শোনো, আমার কাছে কি মনে হয় শুনবা, যে একটু এদিক ওদিক করে শেখা উচিত। তাহলে যে ঘটনা ঘটবে যে পরীক্ষায় কোশ্চেন বিট্রয় করে, তাহলে তুমি পারবা। এখন আমি তোমাকে ম্যাথ পড়তে বলি না, আমি সবই পড়তে বলি। গোছালো প্রস্তুতি বলতে কি বোঝায় শুনবা? দেখো বলি, হ্যাঁ। অ্যাপেল মানে হচ্ছে অ্যাপেল, তাহলে পাইন অ্যাপেল মানে কি? পাইন অ্যাপেল মানে তোমরা সবাই জানো আনারস। আচ্ছা, ওই যে বেলের উপরের অংশটা কেমন শক্ত, কাঠের মতো, তাহলে উড অ্যাপেল মানে হচ্ছে বেল। কদবেল খাইতে টক কিন্তু কাঠের মতো শক্ত, সাওয়ার উড অ্যাপেল মানে হচ্ছে কদবেল। কাস্টার্ড অ্যাপেল মানে হচ্ছে আতা ফল। ওয়াটার অ্যাপেল মানে হচ্ছে পানি ফল। স্টার অ্যাপেল মানে হচ্ছে জামরুল ফল। বিটার অ্যাপেল মানে হচ্ছে করলা। তার মানে তোমাকে আমি কয়টা শিখালাম? 8টা। তা আমি তোমাকে পরামর্শ দেবো, যাই শিখবা একদম গোছালো করে শিখবা। 6 দফা এমন ভাবে পড়বা যাতে কাউকে পড়াইতে পারো। রবীন্দ্রনাথ এমন ভাবে পড়বা যাতে গোছালো হয়ে যায়। বুঝছি? আসো, গোছালো প্রস্তুতির কোনো বিকল্প নাই। গোছালো প্রস্তুতির কোনো বিকল্প নাই। হ্যাঁ, আচ্ছা, চলো যাই, আমরা নতুন প্রশ্ন করি। এটা বলছে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত অঙ্কন করা সম্ভব। এবার যেটা বলছে দেখো ভালো করে, বলছে যে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা সম্ভব, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো আমরা দুইটা নির্দিষ্ট বিন্দু নিই। এই যে একটা বিন্দু নিলাম, আর মনে করো এইটা একটা বিন্দু নিলাম। এখন দেখো আমরা কিন্তু এভাবে এই যে একটা আঁকলাম, ওকে, তারপরে দেখো এইভাবে কিন্তু এই যে আর একটা আঁকলাম, তারপরে দেখো এইভাবে এই যে আর একটা আঁকলাম। তার মানে এই যে আমরা দুইটা বিন্দু দিয়ে অলরেডি কয়টা আঁকি ফেলছি বলতো? অলরেডি অনেকগুলো আঁকি ফেলছি। হ্যাঁ, আর একটা আঁকা যায়, মনে করো যে এই যে আর একটা আঁকা যায়। হ্যাঁ, এই কারণে আমরা বলবো অসংখ্য। তাহলে তিনটা বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়, কিন্তু দুইটা বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়। প্রিভিয়াস কোশ্চেন কিন্তু মনে রেখো, প্রিভিয়াস কোশ্চেন কিন্তু মনে রেখো। হ্যাঁ, ওকে, আচ্ছা, তো আশা করছি বুঝতে পারছো। সিম্পল ইকুয়েশন। হ্যাঁ, ওকে। এবার বলছে বৃত্তের ব্যাস কি বলছে বলতো? বলছে যে বৃত্তের ব্যাস ও বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। আচ্ছা, তো আমরা ব্যাস সমান কি জানি বলতো? দেখো, ব্যাস অনুপাত কি বলছে বলো? ব্যাসার্ধ। তাহলে আমরা ব্যাস বলতে কি বুঝি? 2r, আর ব্যাসার্ধ হচ্ছে কত বলতো? ব্যাসার্ধ হচ্ছে r। এখন যদি আমরা আর আর কেটে দিই, তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হবে 2 অনুপাত কত বলো? 1। আশা করছি বুঝতে পারছো। যেটা আছে আমাদের কাঙ্ক্ষিত আনসার কততে? ঘয়ে। বুঝতে পারলা কিনা? আশামণি না? আশা করছি বুঝছো। হ্যাঁ, চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। এবার যেটা বলছে, বলছে পরিধি ও ব্যাসের অনুপাত। এবার কার আছে বলতো? বলছে পরিধি ও কি ব্যাসের অনুপাত। আচ্ছা ঠিক আছে, আমরা একটু চিত্র এঁকে নিই। চিত্র যদি আঁকি, আচ্ছা আমরা চিত্র নিয়ে ফেলছি। এখন বলছে পরিধি ও ব্যাস, তাহলে আমরা জানি এই যে এটার নাম হচ্ছে কি বলতো? এটার নাম পরিধি, যেটাকে প্রকাশ করা হয় 2πr দ্বারা। আর বলছে ব্যাস, যেটা হচ্ছে পারে কেন্দ্র দিয়ে যাবে যে সেটা, এটাকে আমরা কি বলবো বলতো? 2r। বুঝছি? ব্যাস। আচ্ছা, তো আমরা প্রেক্ষাপট তৈরি করে নিয়েছি। তাহলে এখন আমরা বলতে পারি যে 2πr অনুপাত কি বলতো? 2r।
এখন আমরা জানি যে অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে আমরা লিখতে পারি 2r পাই ডিভাইডেড বাই কত বলতো 2r। এখন 2 আর আর যদি কেটে যায় তাহলে আনসার হবে পাই। পাই মানেই হচ্ছে অমূলদ, পাই মানে কি বলো অমূলদ। আবার পাই মানে কিন্তু 22/7, আবার পাই মানে 3.1416। তাহলে দেখলাম যে আমাদের এই প্রশ্নের আনসার হতে পারে, একটা হচ্ছে পাই আর একটা হচ্ছে কি বলতো, আচ্ছা একটা কি হতে পারে পাই হতে পারে, আর একটা কি হতে পারে অম্লদ হতে পারে, আর একটা কি হতে পারে 22/7 হতে পারে, আর একটা হইতে পারে এইটা। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার একটা, দুইটা, তিনটা, চারটা আনসার হতে পারবে। তাহলে এই প্রশ্নের আনসার কয়টা হতে পারবে? চারটা। এই প্রশ্নের আনসার হতে পারবে কয়টা? চারটা, বুঝছি? ওকে। আগামীকাল সকাল 7টায় বহুভুজ করাবো। আমি তোমাদেরকে বলে রাখি শুধুমাত্র, কেউ যদি বহুভুজের ক্লাসটা করে, আমি অঙ্ক করাবো 10টা, এরপরে কাউরে তুমি বহুভুজ দিয়ে আটকাতে পারবে না। 100 না 1000টা অঙ্ক করার অ্যাবিলিটি তৈরি হবে। আগামীকালকে ক্লাস শেষে মিলিয়ে নিও, হ্যাঁ? অত্যন্ত গোছালো দুর্ধর্ষ ভাবে পড়ানো হবে ইনশাআল্লাহ। তো বুঝতে পারছো, এটা বুঝতে পারছো? তাহলে অপশনে পাই থাকলে পাই আনসার হবে, বাই অমূলদ থাকলে অমূলদ হবে, 22/7 থাকলে 22/7 হবে, যেটা আছে অপশন খ। আবার 3.1416 ডট ডট অসীম থাকলেও হবে, বুঝছি? আচ্ছা, এখন তোমাদেরকে যে কথাটা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট কথা। বলছে যে বৃত্তস্থ চতুর্ভুজ, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলছে বৃত্তস্থ চতুর্ভুজের একটা কোণ কয় ডিগ্রি হলে, বলছে বলছে যে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে উহার বিপরীত কোণের অর্থাৎ বিপরীত কোণের পরিমাণ কত, তাই তো? মনোযোগ দাও। এখন সব থেকে মজার বিষয় যেটা তোমাকে সেটা আমি বলি, হ্যাঁ? মনোযোগ দাও প্লিজ। মনোযোগ দিয়ে একটু আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। এখন বলছে যে বৃত্তের মধ্যে কেউ যদি চতুর্ভুজ অঙ্কন করে তাহলে কি হবে? বৃত্তের মধ্যে শুধুমাত্র দুইটা চতুর্ভুজ স্মুথলি স্থান পায়। তার মধ্যে একটা হচ্ছে, মনোযোগ দাও, তার মধ্যে একটা এই যে এটা দেখো একটু, আচ্ছা তাহলে এখন বলো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে? 90 ডিগ্রি। আবার এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে? 90 ডিগ্রি। ওকে, তাহলে যদি আমাদের চতুর্ভুজ বলে তাহলে আমাদেরকে বুঝতে হবে হয় আয়ত হবে অথবা এই যে বর্গ হবে, এটাও মাঝে মাঝে হতে পারে। তার মানে এটা সবসময় 90 ডিগ্রি হয়, এই দুটাই বেশি হয়। তাইলে আমরা কি শিখলাম? যে সামান্তরিককে যদি কোনোভাবে বৃত্তে ইনপুট করা হয় তাহলে সেটা হয়ে যাবে আয়তক্ষেত্র। আবার রম্বসকে যদি কোনোভাবে বৃত্তের মধ্যে নিয়ে আসা হয় তাহলে সেটা হয়ে যাবে বর্গ। আর আয়তক্ষেত্র বর্গ যদি হয়, একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বিপরীত কোণটাও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, যেটা আছে আমাদের অপশন কতে, বুঝছি? ওকে। বুঝলা কিনা বলো? বুঝছি কিনা? ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাব। পরবর্তী যে প্রশ্নগুলো করাবো এই প্রশ্নগুলা অপেক্ষাকৃত একটু চেহারাগত ভাবে খারাপ লাগতে পারে তোমার, হ্যাঁ? চলো আমরা চিত্র অঙ্কন করে ফেলি। তাহলে আমরা এই যে বৃত্ত নিয়ে ফেললাম। এখন বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে এটার ব্যাসার্ধ কতটুকু হবে বলতো? এটার ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ। ওকে, বৃত্তের কেন্দ্র হতে, অর্থাৎ এটা আসবে কই থেকে বলো? কেন্দ্র হইতে আসবে। এবার বলতেছে কি যে জ্যায়ের উপরে লম্বের দূরত্ব 3 সেন্টিমিটার হলে পুরো জ্যায়ের দৈর্ঘ্য কত? আচ্ছা, ব্যাপার না, আমরা দেখছি। তাহলে আমরা যদি আমরা সেন্টার করি তাহলে এই যে আমাদের এটা হবে কি বলতো? সেন্টার হবে, সরি, আমাদের এই যে এই জায়গাটা কি হবে বলো? এই জায়গাটা সেন্টার হবে। এখন বলছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হইতে জ্যায়ের উপর, তাহলে আমরা একটা জ্যা অঙ্কন করলাম। এই যে আমরা যেটা অঙ্কন করলাম এটা কি বলতো? আমরা একটা জ্যা অঙ্কন করলাম। আচ্ছা, তো কেন্দ্র হতে জ্যায়ের উপর 3 মিটার লম্ব, 3 সেন্টিমিটার। তাহলে আমরা যদি যদি এটা একটু মিডিল বরাবর করি তাহলে এই জায়গাটা কত হবে বলতো? 3। আচ্ছা, এখন এই যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, ভাই ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে আমরা যদি এই যে এই জায়গাটা করি আর এই জায়গাটা যদি আমরা ডট ডট দিই তাহলে দেখো ঠিকই কিন্তু ব্যাস হয়ে গেছে। তাহলে ব্যাস যদি হয় তাহলে এই জায়গাটা কিন্তু ব্যাসার্ধ।
ওকে, তাহলে আমরা এই জায়গাটা আমাদের কত লিখবো বলতো 5। আচ্ছা, এখন যা মনে রাখা লাগবে, তোমাদের সমকোণী ত্রিভুজের বেসিক দুইটা অনুপাত মনে রাখতে হবে। সেটা হচ্ছে 3, 4 আর কত বলতো 5। আর আরেকটা হচ্ছে 5, তারপরে হচ্ছে 12 আর হচ্ছে 13। মনে রাখো, বিশ্বাস করো এই দুইটা মনে রাখা না অনেকটা ফরজের মতো কাজে দিবে। জাস্ট বলে রাখলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3 এই যে আমরা পেয়ে গেছি, আমাদের 5ও পেয়ে গেছি। তাহলে আমরা দেখলাম আমাদের লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে ভূমি কত বলতো 4। এখন আমাকে বলো এই জায়গাটা 4 যদি হয় তাহলে এই জায়গাটাও কত হবে 4। আর আমাদের বলছে জ্যা এর দৈর্ঘ্য কত, তাহলে আমরা বলতে পারি অতএব জ্যা সমান 4 যোগ কত 4। তাহলে যোগ করলে আমাদের যোগফলটা কত হবে বলো 8 হবে। বুঝতে পারলা কিনা? বুঝতে পারলা কিনা বলো একটু প্লিজ। শাপলা, থ্যাংক ইউ। হুম, বড় ভাই প্রদীপ এক কাপ চা দাও না ভাই, কলিজা ভাই আমার, দাও ভাই। ওকে, বুঝতে পারলা কিনা বলো। হুম, ওকে। মোনালি বুঝো নাই, আসো। তো কি বলছে দেখো, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে আমরা এই জায়গাটাকে ব্যাসার্ধ করলাম। বলছে এ বি জ্যা এর উপরে, এ বি জ্যা তো বলেনি, বলছে জ্যা এর উপরে, তাহলে আমরা এই যে একটা জ্যা অঙ্কন করলাম। এখন বলছে যে কেন্দ্র হতে জ্যা এর উপরে লম্বের দৈর্ঘ্য হচ্ছে 3। তাহলে আমি তোমাকে বললাম যে এই যে এই দুইটা অনেক সুন্দর করে মুখস্থ করবা, বিশেষ করে এই যে এই দুইটা। ওকে, এই যে এইটা আর হচ্ছে এই যে এইটা মুখস্থ করবা। তাহলে দেখো আমরা বলতে পারি যে আমাদের এখানে 3ও পেয়েছি আবার 5ও পেয়েছি, নাইকে 4। তাহলে আমাদের এই যে এটা হচ্ছে অতিভুজ, আমাদের 5 পেয়েছি, এটা হচ্ছে লম্ব, তাহলে নাই কোনটা ভূমি। তাহলে আমরা এই যে এই জায়গাটা 4 যদি হয় তাহলে এই জায়গাটাও হবে 4। তাহলে এই টোটাল জ্যাটা কত হবে বলতো 4 আর 4 যোগ করলে হচ্ছে 8। হ্যাঁ, বুঝতে পারলাম কিনা? 4 আর 4 যোগ করলে কত হবে বলো 8 হবে, বুঝছি। হুম। শারমিন একটা লেট করে ফেলছো, হ্যাঁ। এই যে এই দুটা মুখস্থ করে ফেলবা, 3 4 5 5 12 13, 3 4 5 5 12 13। হ্যাঁ, আচ্ছা, এবার ওইটার মতোই চলো আরেকটা দেখাই। বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র, আচ্ছা কেন্দ্র হবে ও। বলছে বৃত্তে ওডি হচ্ছে এ বি জ্যা এর উপর লম্ব, ওডি, ওডিটা হবে এ বি জ্যা এর উপরে কি লম্ব। এবার বলছে যে এডি যদি 2.5 সেন্টিমিটার হয় তাহলে এ বি সমান কত, তাই না? আচ্ছা, আমরা আগে দেখবো যে বৃত্ত অঙ্কন করি একটা আগে, যে আমরা বৃত্ত অঙ্কন করলাম। বৃত্ত অঙ্কন করার পরে এখন আমরা কাজে লাগবো। বলছে ও কেন্দ্র বিশিষ্ট, তাহলে দেখো যদি আমরা এখানে ও নিই, তাও কেন্দ্র নিই, এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট। ও ডি কি হবে এ বি জ্যা এর উপর লম্ব, তাহলে আমরা একটা জ্যা অঙ্কন করলাম। এখন এই জ্যাটা বলছে এ বি, তাহলে আমরা এখানে বলবো এ আর এখানে বলবো বি। আর ওডি হচ্ছে কি লম্ব, তাহলে আমরা এই যে এখানে বলতে পারি কি বলতো ওডি। আচ্ছা, হয়েছে। আচ্ছা, আর একটু বড় করে করি, তাছাড়া লিখতে পারবো না। ধরো এই যে এখানে দিলে এটা, হ্যাঁ, আচ্ছা এটা দিলাম আমরা। তাহলে আমাদের এই যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ও আর এটা কি বলতো ডি। তাহলে আমরা এই যেটা দিয়ে ফেললাম। এবার কি বলছে যে এ ডি সমান 2.5। তাহলে আমরা যেটা বলতে পারি, আমরা কি বলতে পারবো বলো, চলো দেখি। তাহলে আমরা বলতে পারি এই যে এই জায়গাটা হচ্ছে 2.5, আবার এটাও হচ্ছে 2.5। এখন বলছে এ বি সমান কত, তাহলে আমরা বলতে পারি এ বি সমান 2.5 প্লাস 2 পয়েন্ট কত 5। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে কি বলতো, কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 5। বলো বুঝতে পারলা কিনা? আগের মতোই অঙ্ক। বুঝতে পারলা কিনা? সেম আগের মতো অঙ্ক, 2.5 2.5 5। হ্যাঁ, আচ্ছা। প্রাইমারি চাকরিটা যদি এনশিওর করতে চাও, ম্যাথ, ইংলিশ ব্যাকরণ, বাংলা ব্যাকরণে কোনো কম্প্রোমাইজ করবে না। প্রতিদিন ম্যাথ 1.5 ঘন্টা, ইংরেজি 1.5 ঘন্টা, বাংলা ব্যাকরণ পড়বা হচ্ছে পারে 1 ঘন্টা। এরপরে বাংলাদেশ আন্তর্জাতিক পড়বা 2 ঘন্টা, আর বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, বিজ্ঞান, কম্পিউটার, ভূগোল, এই 5টা জিনিস পড়বা হচ্ছে দশম বিসিএস থেকে, সরি, হ্যাঁ, পড়বা হচ্ছে দশম বিসিএস থেকে 46 বিসিএস পর্যন্ত পড়বা, তাহলেই হবে। দশম বিসিএস থেকে 46 বিসিএস পর্যন্ত পড়লেই হবে ইনশাআল্লাহ, একদম। কিন্তু ম্যাথ, ইংলিশ ব্যাকরণ, বাংলা ব্যাকরণে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না।
মনে রেখো, হ্যাঁ। আচ্ছা, তো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাই। তো বলছে যে 14 সেন্টিমিটার ব্যাসার্ধের, তার মানে আমাদের ব্যাসার্ধ কত? 14 সেন্টিমিটার ব্যাসার্ধের। বলছে বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি কত? ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আমরা আগে প্রেক্ষাপটটা তৈরি করে নিই। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর, আর সমান আমাদের কত দিয়ে আছে বলতো? 14। ওকে ফাইন। এবার বলছে যে পরিধি, তো আমরা জানি যে পরিধি হচ্ছে 2 পাই আর। আচ্ছা, তাহলে আমরা 2 লিখলাম। পায়ের মান হচ্ছে কত বলতো? 22/7। আর আমরা আর এর মান কত পেয়েছি বলতো? এখানে আমরা আর এর মান পেয়ে গেছি কত? 14। তাহলে এখানে গুণ করব কত? 14। তাহলে কাটাকাটি করলে এখানে হবে 2। তাহলে 22 দুগুণে 44, আর 44 দুগুণে কত বলতো? 88। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 88। বুঝতে পারলাম কিনা? তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হচ্ছে 88, যেটা আছে আমাদের অপশন খতে। বুঝতে পারলাম? ওরে শোনা ভাই আমার, থ্যাংক ইউ সো মাচ। দাও আর টাকা, দুটাই আমার নাকি চা? রাশেদুজ্জামান, রাশেদ, আল্লাহ তুমি কই আছো? আমাদের ব্যস্ত শুরু হয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবা। 01723732579, এটা আমার নাম্বার, হ্যাঁ। ওকে, মনোযোগ দিই আমরা, হ্যাঁ। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাবো। তো পরবর্তী প্রশ্নটা যেমন আমরা দেখি একটু, বলছে এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। বাবা, তার মানে বৃত্তের ভিতরে আমাদেরকে চতুর্ভুজ অঙ্কন করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে বৃত্ত অঙ্কন করলাম, এখন বলছে যে বৃত্তের মধ্যে অন্তর্লিখিত চতুর্ভুজ। আমরা যদি একটা চতুর্ভুজ অঙ্কন করি, তাহলে এই যে আমরা চতুর্ভুজ অঙ্কন করলাম, এখন বলছে যে এ বি সি ডি, তাই না? তাহলে এটা হবে এ, এটা হবে বি, এটা সি, আর এটা কত? ডি। এখন বলছে বি এ ডি, তার মানে বি এ ডি মানে যে এইটা, এটা আমরা জানি যে 90 ডিগ্রি হয়। আবার বলছে বি সি ডি, অর্থাৎ এই যে এটা আমরা জানি এটাও 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি যে বি এ ডি প্লাস কোণ বি সি ডি সমান 90 + 90 সমান আনসার হবে 180। আশা করছি বুঝতে পারছো, হ্যাঁ। আচ্ছা, 180 আনসার, যেটা আছে আমাদের অপশন কতে। বুঝছি কিনা? হুম, বুঝছি। হুম, আশা করছি বুঝতেছো। চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব তাহলে। পরবর্তী প্রশ্নটা যা বলছে আমরা একটু ভালো করে দেখি আগে। বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডি হচ্ছে এ বি জে এর মধ্যবিন্দু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগে একটা বৃত্ত অঙ্কন করে নি, হ্যাঁ। যদি আমরা বৃত্ত অঙ্কন করি, ওকে নো প্রবলেম। তো বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট, তাহলে আমরা যদি এটা সেন্টার করে দিই, এটার সেন্টার করলাম হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডি হচ্ছে এ বি জে। ধরে নাও যে এটা হচ্ছে এ বি জে, হ্যাঁ। ওকে, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তো ডিটা হচ্ছে কি এ বি জে এর মধ্যবিন্দু, তার মানে এই যে এই জায়গাটা বলছে। এবার আমাকে বলছে যে যদি আমরা এখানে ডি করি, তাহলে বলছে যে ও ডি বি, অর্থাৎ ও ডি বি সমান কত? তার মানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট এটা হচ্ছে 90 ডিগ্রি, যেটা আছে আমাদের অপশন কতে। বুঝতে পারলে কিনা বলো? হুম, বুঝছি, একটু বুঝলাম কিনা বলি। হুম,
নাইম না? ওকে, মনোযোগ দিই আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখব। তো পরবর্তী প্রশ্নটা আমাদেরকে একটু তৈরি করে নিতে হবে, যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা একটু আমরা দেখি। বলছে যে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কেমন? তো ব্যাসার্ধটা বলছে 4 গজ 1 ফুট 5 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো বলছে বৃত্তের পরিধি কত ইঞ্চি? বৃত্তের পরিধি কত ইঞ্চি? এখানে একটা প্রবলেম হয়ে গেল যে আমরা পরিধি বের করব, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বলতেছে যে গজ বলতেছে, ফুট বলতেছে, ইঞ্চি বলছে, আবার চাচ্ছে ইঞ্চিতে। এখন দেখো আমরা জানি যে ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ব্যাসার্ধ যদি আমরা আর লিখি, ব্যাসার্ধ কি বললাম? ব্যাসার্ধ হচ্ছে আর। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে 4 গজ। এখন বলো তো 1 গজ সমান কয় ফুট? 3 ফুট। তাহলে আমরা 4 কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে কিন্তু ফুট হয়ে গেল। এখন আমাদের লাগবে কি? ইঞ্চি। তাহলে 1 ফুট সমান কত ইঞ্চি? 1 ফুট সমান হচ্ছে 12 ইঞ্চি। বাস, এই যে আমরা একটা জায়গাকে আমরা দেখো কনভার্ট করে ফেলছি। আমাদের একটা জায়গা কি করলাম? আমরা কনভার্ট করে ফেললাম। হ্যাঁ, এরপরে কি বলছে? বলে 1 ফুট। তাহলে আমরা জানি যে 1 ফুট সমান কত ইঞ্চি বলতো? 12 ইঞ্চি। দেখো আমরা এই যে এই জায়গাটাকেও কনভার্ট করে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে যোগ কত আছে বলতো? 5 ইঞ্চি। অর্থাৎ এটা আবার সরাসরি ইঞ্চি দিয়ে দিয়েছে। তাহলে আমরা দেখলাম যে আলটিমেটলি আমরা এটাকে এই যে 4 গজকে ইঞ্চিতে কনভার্ট করছি, ফুটকে ইঞ্চিতে কনভার্ট করছি, আর ইঞ্চি ইঞ্চি আছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি 12 আর 12 যদি গুণ করি 144 প্লাস 12 কে 12 আর কত হবে বলতো? 5। তাহলে আমরা বলতে পারি যে আর সমান 100 কত বলতো? 61। অর্থাৎ এই তিনটা যোগ করলে পারে 161 হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের ডিমান্ড কি? এখন আমাদের ডিমান্ড হচ্ছে পরিধি। তাহলে আমরা পরিধি কি জানি বলতো? এখন যদি আমরা পরিধি লিখি, পরিধি যদি আমরা লিখি তাহলে আমাদের হবে 2 পাই আর। তাহলে আমরা 2 লিখলাম, পায়ের মান হচ্ছে 22 বাই কত? 7। আর আমরা আর এর মান কত পেয়েছি বলো? আর এর মান পেয়েছি 161। তাহলে গুণ আমরা লিখতে পারি, অথবা আমরা ইনটু আকারে দিয়েও পারি। ইনটু হচ্ছে কত? 161। তাহলে কাটাকাটি করলে হবে 7 দুগুণে 14 আর 3 সাতা 21। এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আনসার হবে 1012। আনসার হবে কত? 1012, যেটা আছে আমাদের অপশন কত আছে বলো? অপশন খতে আছে। বুঝতে পারলা কিনা বলো? হুম হুম এমএসটি ইতি আরেকবার, মেঘলা মন আর আবার ভাইয়া। হুম, মোনালি বুঝতে পারিনি, মার মার, সেই মারা মারবো ধরে। দেখো এই যে এই 4 গজ, 4 গজ সমান হচ্ছে এটা, আর 1 ফুট সমান হচ্ছে এটা, আর 5 ইঞ্চি সমান হচ্ছে এটা। তাহলে 4 গজকে যদি ইঞ্চিতে কনভার্ট করতে যাও তাহলে তোমাকে গজকে আগে ফুটে কনভার্ট করতে হবে। তাহলে 1 গজ সমান হচ্ছে 3 ফুট। তাহলে 3 দ্বারা গুণ করলাম 4 কে। এবার ফুটকে আবার ইঞ্চিতে কনভার্ট করতে হবে। তাহলে 4 কে 3 দ্বারা গুণ করলে হলো ফুট, আর ফুটকে 12 দ্বারা গুণ করলে হলো ইঞ্চি। তাহলে 4 গজ হয়ে গেল ইঞ্চি। এবার 1 ফুটকে 12 দ্বারা গুণ করলে হয়ে গেল ইঞ্চি, আর 5 ইঞ্চি দিয়ে আছে। সবগুলা যোগ করার পরে এখন এটা পুরোটা হয়ে গেছে ইঞ্চি, INCH, ইঞ্চি হয়ে গেছে। বুঝছি? এখন বলছে পরিধি কত? তা আমরা আমাদের পরিধি কি জানি বলো? পরিধি বলছে 2 পাই আর, পরিধি জানি না? আচ্ছা, তাহলে 2 রাখলাম, পায়ের মান 22 বাই 7, আর এই যে আমরা আর এর মান পেয়েছি 161, কাটাকাটি করে 1012। বুঝতে পারলা কিনা বলো? হুম, নাইম ইসলাম নাহিদ। ওই যে স্ক্রিনে, ও হো মাই গড, ইস, নাম্বার দিয়ে আছে এখানে, স্যার তো বকা দিবে। আমি তো এই নাম্বার আসলে ইচ্ছাকৃত ভাবে দিই নাই ভাই। ইস রে, এটা কেন থেকে গেছে? আহা, আমি তো কষ্ট পাচ্ছি। সি সি সি, এটা স্যার খুব মাইন্ড করবে যে পেড ব্যাচে কেন আমরা এটা দিয়েছি। এটা এটা আসলে দেওয়ার আমার কোনো ইচ্ছাই নাই, কলিজার টুকরা ভাই বোন গুলো আমার, বিশ্বাস করো ওই ক্লাসটা চলে আসছে তাই আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি। আর সেটা তো পেড ব্যাচ, এখানে তো আমরা ওটা কখনোই ইউজ করবো না। আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আচ্ছা, মানে এটা এখানে দেওয়ার কোনো সুযোগই নাই, কারণ যাদের ক্লাস নিচ্ছি তারা ভর্তি কিন্তু স্টুডেন্ট। কিন্তু এই পিপিটি আমি সকালে তৈরি করছি, তো এটা নতুন করে আর রি এডিট করা হয় নাই। আমি এক্সট্রিমলি সরি ভাই, এটার জন্য আমি নিজে খুবই ক্ষমা প্রার্থী। আমি খুবই সরি। হ্যাঁ, আচ্ছা, এখন যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমরা সলভ করি।
বলছে বৃত্তের ব্যাস 20 মিটার হলে, আচ্ছা তার মানে আমরা জানি যে ব্যাস, তাই না? তাহলে আমরা বলতে পারবো কি বলতো, 2r সমান হচ্ছে 20, যেহেতু ব্যাস বলছে। তাহলে আমরা বৃত্তের ব্যাস কত পেয়ে গেলাম? বৃত্তের ব্যাস পেয়ে গেলাম হচ্ছে 20। ওকে ফাইন। এবার আমাদের কি চাচ্ছে বলতো? পরিধি চাচ্ছে। তো আমরা সবাই জানি যে পরিধি মানে হচ্ছে, পরিধি হচ্ছে কত বলতো? 2πr। আচ্ছা, তাহলে আমরা 2 লিখলাম, আর পাই আমরা, দেখো আমি বলি 2r দিয়ে আছে না, তাহলে আমরা লিখতে পারি 2r আর কত পাই। এখন তোমরাই বলো যে 2r এর মান কত দিয়ে আছে? 20। তাহলে আমরা 2r সমান কত লিখতে পারি? 20 আর হচ্ছে পাই। এটা আনসার। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এটা, হ্যাঁ, যেটা আছে অপশন কতে। মনোযোগ দাও, এটা 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে। হুম, মুসলিমা কেমন আছো বলো? বুঝছি। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। তো পরবর্তী প্রশ্ন দেখি, বলছে বৃত্তের পরিধি। আচ্ছা, বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য হচ্ছে 90 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে ব্যাসার্ধ কত। তাহলে ব্যাসার্ধ কত? হ্যাঁ, আচ্ছা, এই যে ব্যাসার্ধ কত চাচ্ছে। তো বৃত্তের পরিধি আর এর পার্থক্য চাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরিধি কত জানি বলতো? পরিধি আমরা জানি পাই আর, 2πr না। আচ্ছা 2πr। আর পার্থক্য মানে ব্যাস কত বলতো? ব্যাস হচ্ছে 2r। পার্থক্য কত বলতো? 90। কারণ পরিধি আর ব্যাসের পার্থক্য 90 চেয়েছে। আচ্ছা, বলছে এখন যদি আমরা 2r কমন নিই, তাহলে আমাদের থাকবে পাই মাইনাস কত বলো? 1। আর এপারে কত থাকবে? 90। এখন যদি আমরা 2 দ্বারা 90 কে কাটাকাটি করি, তাহলে আমাদের হবে কত? 45। এখন মনোযোগ দাও, এই যে আর সমান, তাহলে আমরা কি বলতে পারি বলো? সমান না, এখানে করিনি একটু। তাহলে এই যে 22 ডিভাইডেড বাই 7 মাইনাস কত? 1 সমান কত বলতো? এই যে 45। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আর সমান এই যে 45 গুণিত 7 ডিভাইডেড বাই কত বলো? 15। দেখো এই যে এই জায়গাটা সমান, এই জায়গাটা সমান আসলে 15/7 হবে। এই জায়গাটা সমান কি হবে বলো? 15/7 হবে। আমি একবারে করলাম। তো 15/7 ওই পারে গেলে উল্টে যাবে না? ধরো এপারে যদি 15/7 হয়, তাহলে ওপারে গিয়ে উল্টে যাবে। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের হবে 3×15=45। তাহলে আমাদের আর এর মান হবে 3×7=21, অর্থাৎ 21। আশা করছি বুঝতে পারছো, যেটা আছে আমাদের অপশন গতে। হুম, বুঝলা কিনা বলো? ভালো আছি মিতু। হ্যাঁ, তোমাদেরকে বলি এই যে এই জায়গাটা কনভার্ট করলে 15/7 হবে। তো এটাকে যদি উল্টিয়ে দাও ওপারে গিয়ে, তাহলে কত হবে বলো তো? 7/15 হবে না? এটাই বললাম। হুম, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন যে অঙ্কটা আসছে তোমাদেরকে বলি, এই অঙ্ক বাংলাদেশে টোটাল আসছে প্রায় 10টা মতো আসছে। 10টা 7, আচ্ছা ঠিক আছে 5 7 10টা মতো আসছে। 5 7, এই যে 10টা মতো এই অঙ্ক বাংলাদেশের বিভিন্ন পরীক্ষায় আসছে। তবে তোমাদেরকে নিয়মটা বলি। তো তোমাদেরকে দেখিয়েছ আমরা, বলছে চাকার সামনের পরিধি। তো চাকার সামনের চাকার পরিধি, হ্যাঁ, একটা গাড়ির সামনের চাকার পরিধি হচ্ছে 3 মিটার। আচ্ছা, আর বলছে পিছনের চাকার পরিধি হচ্ছে 4 মিটার। আচ্ছা, আর বলছে যে সামনের চাকার চেয়ে পিছনের চাকা 100 বার বেশি ঘুরবে। 100 বার বেশি ঘুরবে গাড়িটি কত পথ গেলে। অর্থাৎ একটা চাকা হচ্ছে 3 মিটার, একটা চাকা হচ্ছে 4 মিটার। এখন বলছে গাড়িটি কত পথ গেলে সামনের চাকার চেয়ে 100 বার বেশি ঘুরবে। এখন যদি সামনের চাকা পেছনের চাকার পরিধি আর ঘোড়ার সংখ্যা দেয়, তাহলে এ ধরনের অঙ্ক যেটা করতে হয় সবগুলা গুণ করতে হয়। তাহলে এখন যদি আমরা বলি, ওকে, এখন যদি আমরা বলি যে আমাদের এখানে আছে কত বলতো? 3 মিটার আছে। তাহলে আমরা লিখতে পারবো 3 গুণ 4 গুণ আমাদের কত দিয়ে আছে? 100। তাহলে 3 4 12, আর 100 যদি গুণ করো, তাহলে আমাদের এই প্রশ্নের আনসার কত হবে বলো? 1200 হবে। আমি আবারও বলি, এ ধরনের অঙ্ক করার ক্ষেত্রে
গুণ সবগুলা গুণ করে দিবা, সবগুলা গুণ করলে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা। হুম, তোমাদের প্রাইমারিতে ফোকাসিং টপিক কোনটা তোমার বলি জ্যামিতির মধ্যে থেকে। জ্যামিতির মধ্যে ফোকাসিং টপিক 1 নম্বর হচ্ছে বিন্দু, রেখা আর হচ্ছে কোণ। আর 2 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে ত্রিভুজ। আর 3 নম্বরে লাগবে চতুর্ভুজের মাত্র আয়ত আর বর্গ। হ্যাঁ, আয়ত ও বর্গ। আর 4 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে বৃত্ত। আর 5 নম্বরে যেটা লাগবে বহুভুজ। এগুলো থেকেই প্রশ্ন আসা উচিত। এটা একটু নোট ডাউন করে নিও প্লিজ, এটা একটু নোট ডাউন করে নিও। হুম, এই কটা জায়গা একটু ভালো করে দেখবা। ওকে, চলো তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি তো কি বলছে দেখো, বলছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে। তাহলে দেখো প্রতি মিনিটে 12 বার ঘুরে। আচ্ছা, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক যেহেতু করবোই আমরা, তাহলে একটা আগে আমরা সুন্দর করে চাকা অঙ্কন করে নিই। আমরা এই যে চাকা অঙ্কন করে নিলাম। হ্যাঁ, এখন দেখো তো চাকার ক্ষেত্রে যেটা করব, আমরা যে চাকাটা সুন্দর করে এঁকে নিই। এই যে যাক, মাশাআল্লাহ, আমরা একটা সুন্দর করে চাকা অঙ্কন করে নিলাম। আচ্ছা আচ্ছা, আমরা চাকা অঙ্কন করে নিলাম। আচ্ছা, এখন দেখো তো এই অঙ্কটা করতে গেলে যেটা দরকার সেটা আগে দেখি। তো বলছে প্রতি মিনিটে, তো আমরা জানি যে প্রতি মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ড। এখন 60 সেকেন্ডে কেন কনভার্ট করব? কারণ আমাদের এই যে সেকেন্ড ইউনিটে চাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে 60 সেকেন্ডে ঘুরে কয়বার বলতো? 12 বার। 60 সেকেন্ডে যদি 12 বার ঘুরে তাহলে আমাদের 1 সেকেন্ডে কম ঘুরবে। তাহলে আমরা বলতে পারি 12 ডিভাইডেড বাই কত? 60 বার। এখন বলছে 5 সেকেন্ডে, তাহলে আমরা বলতে পারবো যে 5 সেকেন্ডে ঘুরবে এই যে 12 গুণ কত বলো? 5 ডিভাইডেড বাই হচ্ছে 60। বুঝছি? আচ্ছা, এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কি হবে দেখো একটু, উপরে 5 বারং 60, নিচেও 60। তাহলে আমাদের এটার আনসার হচ্ছে কয়বার? একবার। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এটার তাহলে তো একবার আনসার নাই। দেখো যেহেতু আমরা চাকার অঙ্ক করছি, একটা চাকা একবার ঘোরা মানে আসলে কিন্তু 360 ডিগ্রি ঘোরা। আবার একটা চাকা একবার ঘোরা মানেই কিন্তু পরিধি ঘোরা। আবার 2 পাই আরো কিন্তু ঘোরা। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার কয়টা হইতে পারে? আমরা বললাম প্রথমত একবার হইতে পারে, দ্বিতীয়ত 360 ডিগ্রি হইতে পারে, তৃতীয়ত পরিধি হইতে পারে, চতুর্থত 2 পাই আর হইতে পারে। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার অনেকগুলা হওয়ার সুযোগ রয়েছে। বুঝতে পারলা কিনা বলো? হুম, বুঝছি কলজার টুকরা ভাই বোন গুলো আমার। তাহলে দেখো এটার আনসার একবার হইতে পারে। একটা চাকায় একবার ঘোরা মানে 360 ডিগ্রি ঘোরা, 360 ডিগ্রি ঘোরা মানে পরিধির সমান ঘোরা, পরিধির সমান ঘোরা মানে হচ্ছে 2 পাই আর ঘোরা। তাহলে এই প্রশ্নের আনসার হইতে পারে এটা একটা, এটাও হইতে পারে দুইটা, এটাও হইতে পারে তিনটা, আবার এটাও হইতে পারে চারটা। তাহলে প্রশ্ন একটা, কিন্তু এই প্রশ্নের আনসার হইতে পারে কয়টা? চারটা। যেভাবেই দিক তোমরা পারবা ইনশাল্লাহ, এই বিশ্বাস আমার আছে। হ্যাঁ, আচ্ছা। তো বৃত্ত নিয়ে যতটুকু তোমাদেরকে ধারণা দেওয়ার কথা ছিল অতটুকু ধারণা দিতে পারছি আলহামদুলিল্লাহ। তোমরা সকালে যদি ক্লাস করো, আগামীকালকে আমি করবো বহুভুজ। বহুভুজ থেকে প্রশ্ন আসার সুযোগ আছে, জাস্ট দুর্দান্ত হবে, আমার এতটুকু বিশ্বাস আছে আমার নিজের প্রতি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ তোমাদের ক্লাসটা এখন শেষ হয়ে গেল। আমাদের আসলে আলটিমেটলি আর কোনো ম্যাথ নেই, এটাই শেষ ম্যাথ ছিল। তো আবারও তোমাদের সাথে দেখা হবে। যদি আগামীকালকে তোমরা ক্লাস করো আলহামদুলিল্লাহ, তাহলে বহুভুজটা পেয়ে যাবা। আর না হলে বৃহস্পতিবারে তোমাদেরকে আমি বহুভুজ করাবো। বহুভুজ করানোর পরে আমি অফিস থেকে খোঁজ নিব যে কোন কোন টপিকটা হয় নাই, আরো 2-1টা ক্লাস দেওয়া যায় কিনা। যদি কর্তৃপক্ষ অনুমতি দেয় তাহলে আমি ইনশাআল্লাহ তোমাদের ক্লাসগুলো আবার নিব। তোমাদের ডিমান্ড যে কোনো কথা অফিসে বড় ভাইয়ের সাথে তোমরা বলতে পারবা, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে ভর্তি হয়েছো। তো কলিজাগুলো আমার, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আবার দেখাবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।